বুঝতে হবে। আজকে আমাদের কাছে খবর আছে, সব কি খবর আপনারা সবাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রীজি একজন চাইওয়ালা ফ্যামিলির লোক, চাই বিক্রি করতেন। সেখান থেকে আজকে উনি তিনবার উনি আজকে প্রধানমন্ত্রী। উনি কি বলছেন? मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा, मैं চৌকিদার हूं। আমাদের সরকার, আমরা চাই মানুষের জন্য কাজ করার, কিন্তু আমরা এখন এডিসিতে কি দেখছি? সমস্ত জায়গায় আমার হচ্ছে সব খবর আছে কি হচ্ছে না না হচ্ছে। রাজনীতিতে আসেই শুধু একটা কিছু করার জন্য। কি করার জন্য আপনারা সবাই বুঝে গেছেন, লুটপাট করার জন্য রাজনীতিতে আসে। আমাদের সরকারের যিনি গার্জিয়ান, কারোর ক্ষমতা নেই উল্টো পাল্টো চলার, কারোর ক্ষমতা নেই। কারণ আমাদের মেইন যে এজেন্ডা, আমাদের যে মেইন যে মূল মন্ত্র, সেটা হচ্ছে সেবাই সংগঠন, মানুষের জন্য কাজ করতে হবে। সেই চিন্তাধারায় আমাদের সরকার কাজ করছে, আমাদের পার্টি কাজ করছে। আজকে আমরা কি দেখলাম? আর ঘুম থেকে ওঠে খালি কিভাবে এক পার্টি আরেক পার্টির সাথে টেলিফোনে কথা বলে। এখন কিন্তু আর ওদের দম নেই বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে, এবং অন্য পার্টিকে বলে তুমি এই কাজটা করো, আমি এই কাজটা করি। একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে। আমরা যেটা কোনোদিন ভাবিও নি, কংগ্রেসের সাথে আজকে সিপিএম হাত মিলিয়েছে, কোনোদিন ভাবা যায়? এখনো কি অবস্থা হচ্ছে, কখন যে কার সাথে পাওয়ারে যাওয়ার জন্য পাগল, দিন রাত্রে একদম স্বপ্নই স্বপ্ন দেখছেন যে কে কবে মুখ্যমন্ত্রী হবে। আর এই মুখ্যমন্ত্রী জনজাতিদের মুখ্যমন্ত্রী হয় না আলাদা। এই ত্রিপুরাতে প্রথম থেকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, প্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি হয়েছেন মণিপুরী গোষ্ঠী, মণিপুরী মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের এখানে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছেন। মুখ্যমন্ত্রী সবার হয়, যে কেউ হতে পারে মুখ্যমন্ত্রী। এর আগেও যখন মুখ্যমন্ত্রী হয়েছিল জনজাতি গোষ্ঠীর, তখন যেসব কথাগুলো আজকে আপনারা বলছেন যে এইগুলো করা হলো না, কেন হচ্ছে না, তখন কেন করা হয়নি? যাদের করার সে ঠিকই করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আছেন, ভারতীয় জনতা পার্টি যখন আছেন, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস প্রয়াস, এটা শুধু কথার কথা নয়, অর্থাৎ সবার উন্নয়নের জন্য কাজ করে। এখানে জাতপাত দেখে কোনো কাজ হয় না। বারবার এইবারের বাজেটে আপনারা দেখেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এর উপর ভিত্তি করে এবারের বাজেট হয়েছে। আজকে আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমার কাছে 4 ধরনের জাত আছে, একটা গরিব, একটা হচ্ছে যুবক, মহিলা আর কৃষক। 4 জাতের যদি উন্নয়ন হয়, এবং 4 জাতের এই উন্নয়নের যে ছবি আমরা এবার বাজেটে আমরা দেখেছি, তবে এই 4 জাতকে যদি উন্নয়ন করা যায় তবে দেশের উন্নয়ন হবে। আজকে যদি দেশকে সুরক্ষিত করতে হয়, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। আজকে শান্তি, আমি যখনই আপনাদের বললাম যে শান্তি চান কিনা, শান্তি চান কিনা, আজকে ত্রিপুরাতে কি অশান্তির অবস্থা ছিল আপনারা বলুন। এই উদয়পুরে আমিও চাকরি করেছি, এখানে এই হসপিটালে, গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে। আগরতলা থেকে আসতে যে কিভাবে আসবো, কখন যে কি আক্রমণ হবে কেউ জানতো না। সব রুমে যেতে গেলে আপনার ওয়েট করতে হতো যে এসকর্ট কখন আসবে। আগরতলা থেকে ধর্মনগর গেলে 10 বার চিন্তা করতে, 12 ঘন্টায় গিয়ে ধর্মনগরে পৌঁছতে হতো। সর্বত্র এই টেররিস্টদের সৃষ্টি, এই কমিউনিস্টদের সময় আতঙ্কে সৃষ্টি করার মধ্যেই ওরা মসনদে বসে থাকতো। ওদের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখাও, মানুষকে খুন করো, সন্ত্রাস করো, নির্বাচনোত্তর সন্ত্রাস, ইলেকশনের আগে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলো তো আমরা আগে দেখেছি। এর জন্যই বন্ধুগণ যেটা বলছি যে উন্নয়নের যে আসল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা আমাদের থাকতে হবে। এবং আজকে আমি গর্বের সাথে বলতে পারি, আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা 20 বছরের মধ্যে এটা একটা রেকর্ড হয়েছে যে 8.2% ক্রাইম রেকর্ড আজকে ত্রিপুরাতে কমেছে 20 বছরের মধ্যে। সেটা কোনোদিন আগে হয়নি। সারা ভারতবর্ষের মধ্যে আজকে আমরা
28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে রয়েছি। শুধু মুখে না, আমরা কথায় না, এবং সেটা কিন্তু আমরা তৈরি করিনি। ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রিপোর্ট তারা বলছেন, আমরা বলছি না। এইরকম একটা অবস্থার মধ্যে আজকে ত্রিপুরার যে অবস্থান, সারা ভারতবর্ষের মধ্যে আজকে উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা সৃষ্টি করেছি। আজকে ত্রিপুরাকে অনেকে চিনতে পারতো না, কিন্তু আপনার সুখে আমি দুঃখী। অনেকে বলে না আপনার সুখে আমি দুঃখী, আর আপনার দুঃখে আমি সুখী। তো এই অবস্থার মধ্যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি অনেকে করছে, চেষ্টা করছে। আর যখন দেখছে আজকে জনজাতি ভাই বোনেরা এখানে আছেন, যেখানে আমি যাচ্ছি সেখানেই বিপুল পরিমাণে জনজাতি ভাই বোনেরা আসছেন এখানে। যে কোনো আজকে সারা ত্রিপুরাতে আমি ঘুরছি, কারণ তাদের একটা বিশ্বাস চলে এসছে। এই বিশ্বাস, এই পদ্মফুলের উপর বিশ্বাস চলে এসছে যে একমাত্র আমাদের উন্নয়ন যদি করতে হয়, দেশকে যদি শক্তিশালী রাখতে হয়, রাজ্যকে যদি শক্তিশালী রাখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের আস্থা প্রকাশ করতে হবে। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? বলছেন মেরা মাটি মেরা দেশ। আমি যে পায়ে মাটিতে আপনি পা রেখেছেন, কোনোদিন ভেবেছেন যে মাটির প্রতি যে শ্রদ্ধা? মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটা বলছেন। উনি কি বলছেন? হর ঘর তিরঙ্গা। আমরা আগেও পতাকা উত্তোলন করেছি, আর উনি বলছেন হর ঘর তিরঙ্গা। 15ই আগস্টে আমরা যেভাবে সবাই এই আজকে এই হর ঘর তিরঙ্গা আমরা ঘরে ঘরে লাগিয়েছি, তাতে করে এই যে দেশভক্তির যে ভাবনা সেটা চলে এসছে, যে আমরা মানুষের যারা আমাদের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ বলিদান হয়েছেন তাদেরকে সম্মান করা। আজকে জনজাতি গোষ্ঠীর এতদিন ধরে আমরা কেউ জানতাম না যে বিরসা মুন্ডাজি, ভগবান বিরসা মুন্ডার জনজাতি গোষ্ঠীর, উনাকে সম্মান দেওয়ার জন্য জনজাতীয় দিবস পালন করেছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা করেছেন। আজকে ব্রিটিশদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন, উনি বলিদান হয়েছেন একের পর এক। আজকে উনি কি বলছেন? এক পের মাকে নাম, মার নামে উদ্দেশ্য করে, উৎসর্গ করে আপনারা সব জায়গার মধ্যে আজকে যদি আমাদের আবহাওয়ার যদি ঠিক রাখতে হয়, তাহলে একটা করে মার নামে আপনারা সেই একটা যে চারা সেটা লাগানো। এই ধরনের কথা আগে তো শুনিনি। 75 সীমান্ত গ্রাম, বীরকা নাম ত্রিপুরার বহু জায়গায় আমরা লাগিয়েছি, আমরা তো জানতাম না। ত্রিপুরারও বহু লোক যারা দেশের জন্য বলিদান হয়েছেন, এখনো হচ্ছেন, কেউ বিএসএফ এ চাকরি করে, কেউ সিআরপিতে চাকরি করে, তাদের নাম সেই ফলকে আমরা রেখেছি। এইরকম একটা সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করছি। আজকে এডিসির যদি বাজেটের কথা বলুন, আজকে এডিসি অধ্যুষিত এলাকায়, যত জনজাতি অধ্যুষিত এলাকায় 2024-25 বাজেটে আমরা আমাদের 39.05, আমাদের বাজেটের 39.05 আমরা তাদেরকে আমরা এই জায়গায় আমরা তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। আমার অত্যন্ত ভালো লাগলো। মাননীয় বিধায়ক পুরো মনে হচ্ছে, কারণ ইনভলভ আছে, এই ইনভলভের কারণে যে কোন জায়গায় কি কাজ হচ্ছে ওনার পুরো মুখস্থ আপনাদের সামনে রেখেছেন। কাজ নেই, কাজ নেই, জল নেই, জল নেই, একটা গতানুগতিক যে কথাবার্তা সারা জীবন বলেছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের সরকার, আমরা কন্টিনিউয়াস কাজ করে চলছি, কারণ আমাদের মেইন এজেন্ডা হচ্ছে যে প্রতিটা ঘরের ভিতরে আমাদের তাদের আর্থসামাজিক উন্নয়ন প্রয়োজন। এবার বাজেটেও সেই কথাটা বলা হয়েছে, প্রতিটা ঘরের মধ্যে আমাদের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে, আমাদের সমাজে উন্নয়ন করতে হবে, এবং মানুষের মতো মানুষ হয়ে যাতে আমরা বাঁচতে পারি, কারোর দয়ায় আপনারা যেন বাঁচতে না হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি করতে পারবেন। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করতে পারবে প্রতিনিয়ত। কিছুদিন আগে আমি দেখলাম আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি একটা সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? বলেছেন বিরোধীদের उद्देश्य, बोले यार तुम लोग हमेशा बोलते रहते हो, क्या बोलते रहो कि ईवीएम में हम लोग का रिजल्ट नहीं आता है और उसमें कुछ गड़बड़ी है। तो मैं आप लोगों को एक सलाह देता हूं, और मुफ्त में मैं एक सलाह देता हूं, एडवाइस देता हूं। क्या एडवाइस? बोले हम लोग सवेरे से 6 बजे से रात 12 बजे तक हम लोग काम करते हैं। तुम लोग अगर 6 बजे से रात 12 बजे तक काम करोगे तब ईवीएम में रिजल्ट मिलेगा।
और तुम लोग अपने बारे में खाली काम करते रहते हो, अपने बारे में सोचते रहते हो। और भारतीय जनता पार्टी सवेरे से 6 बजे से 12 बजे तक काम करते हैं, तब जाके ईवीएम में रिजल्ट आते हैं। इसलिए मुफ्त में तुम लोग को एडवाइस देता हूं, तुम लोग अगर काम करो जनता के लिए तब रिजल्ट मिलेगा। এগুলো কিন্তু কথা না, সত্যিকারের কথা, মনের থেকে কথা। আরেকজন ইউনিয়ন মিনিস্টার সেদিন আমি দেখছিলাম, উনি কি বলছেন যে যেভাবে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন বেরোচ্ছে, বলে আমি স্টেশন দিয়ে যখন যাচ্ছি তখন দেখছি বিরোধী দলের যারা সব এই ইন্ডি জোটে সবাই বসে দাঁড়িয়ে আছে আর বলছে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, এসআইআর ঠিকভাবে হচ্ছে না ইত্যাদি। তখন উনি হাত নেড়ে ওনাদেরকে বলছেন টাটা বাই বাই, আমাদের 2047-এ আমাদের যে ডেস্টিনেশন, এত স্পিডে এখন বন্দে ভারত চলছে, তোমরা বাই বাই টাটা, আর তোমরা স্টেশনেই থাকবে, আমরা বাই সামনের দিকে চলে যাবো। আর আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকারের যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও যে ত্রিপুরা বিকশিত ত্রিপুরা সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে একবার ভাবুন যেভাবে নর্থ ইস্টার্ন জোনের যে অবস্থাটা কি ছিল, ভারতবর্ষের কি অবস্থাটা ছিল, এই 2014-র আগে ভারত টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল কিনা, ভারতবর্ষ টিকবে কি টিকবে না। পার্লামেন্টে টেররিস্টরা এসে আঘাত, বহু লোককে তারা সেখানে গুলি করে মেরেছে, আপনারা সবাই জানেন। শুধু মুম্বাইয়ের ঘটনা আপনারা জানেন, নিরীহ যারা সাধারণ জনসাধারণ আছেন তাদেরকে মেরেছে। নর্থ ইস্টার্ন জোনের কি অবস্থা ছিল, আজকে সেই জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 11টার মতো যে অ্যাকর্ড হয়েছে, সেই অ্যাকর্ডে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে ওই যে আপনার যেটা আমি বললাম, আপনার শান্তিতে আমার অশান্তি, তো যেভাবেই হোক, এবং এর মধ্যে বাইরেরও ইন্ধন আছে, অনেক বাইরের লোকের ইন্ধন আছে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখবো যে খুব সচেতন থাকতে হবে। দেশ যেভাবে এগুচ্ছে আজকে, আজকে বিকশিত ভারত যে টার্গেট রেখেছে $30+ ট্রিলিয়ন, আমাদের ত্রিপুরার সেদিনও আপনারা দেখেছেন যে অনেক ম্যাগাজিনে বেরিয়েছে যে ত্রিপুরা এই যে $3 ট্রিলিয়ন যে কথা বলা হচ্ছে, যে এটা ত্রিপুরাও 2030-এর মধ্যে 47 না, তার মধ্যে ত্রিপুরাও কিন্তু প্রথম স্থানে রয়েছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা, সেই দিকে আমরা যেভাবে মানুষ আসছে বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্নভাবে ইনভেস্টার এখানে আসছে, সে কাজের বিনিময়ে সেগুলো কিন্তু একটা মানে তার একটা সার্ভে হয়েছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে এত বড় বড় রাজ্যগুলো আছে, সেখানের মধ্যে আজকে যেভাবে আমাদের রিফর্ম কথা বলছেন, বারবার রিফর্ম অ্যান্ড পারফর্মের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, এতগুলো আমরা রিফর্ম করেছি। ক্যাবিনেটে বসে ডিসিশন নেওয়ার পরে माननीय प्रधानमंत्री जी আমি নিজেও যখন গেছি বলেছে আলে आप लोग तो रिफॉर्म में बहुत अच्छा काम किया। আর এইবার সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে আমরা রিফর্মে ফার্স্ট হয়েছি বন্ধুগণ। এবং চিফ সেক্রেটারিদের ডেকে এবার যখন দিল্লিতে বৈঠক হয়, সেখানে আমাদের চিফ সেক্রেটারি উনাকে বলেছে পিপিটির মাধ্যমে আপনি কিভাবে সেটা সম্ভব হলো সেটা বলার জন্য। উনি বলেছেন, বলার পরে প্রধানমন্ত্রী জি বলছেন যে আরে ये इतना का छोटा सा राज्य है, আমরা সবাই জানি যে ত্রিপুরা তৃতীয় थर्ड स्मॉलेस्ट स्टेट इन द कंट्री। ये छोटा सा राज्य अगर ये काम कर सकता है, आप लोग इतना बड़ा बड़ा राज्य आप लोग नहीं कर सकते हो। আমাদের জন্য একটা প্রাইডের বিষয়। আজকে যখন এখানে চিফ সেক্রেটারি মহোদয় চলে আসলেন, বিভিন্ন রাজ্য থেকে আমাদের যারা সেক্রেটারি আছেন তাদেরকে বলছেন যাওয়ার জন্য, ওনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমার কাছে ওনারা এসছেন, আমি বললাম ওকে যাও, কারণ আমাদের জন্য এটা গর্বের বিষয়। বিভিন্ন স্টেটের মধ্যে গিয়ে ওরা ট্রেনিং দিয়েছে। আমরা যখন 22nd প্ল্যানারি সেশন ত্রিপুরাতে করি, আমার মনে আছে যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালরা, মাননীয় রাজ্যপালরা এখানে এসেছিলেন নর্থ ইস্টার্ন জোনে, সেখানে ওনারা বলছিলেন যাওয়ার সময়, আরে यार नेक्स्ट टाइम प्लेनरी सेशन होगा त्रिपुरा में हमेशा होना चाहिए। এই যে বিষয় আমাদের জন্য এগুলো গর্বের। আমরা কিন্তু চ্যালেঞ্জ নিতে জানি। আমি জানি এত বড় আপদা আমাদের এখানে চলে এসছো, কিভাবে বৃষ্টিপাতের যে আপনারা সবাই জানেন জলমগ্ন হয়েছিল পুরো ত্রিপুরা,
সেখানেও কিন্তু এই যে আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, যখন আমরা বললাম সাথে সাথে হেলিকপ্টার থেকে আরম্ভ করে সবভাবে হেল্প করেছে। আমরা সবাই নেমে গেছি, আপনারাও নেমেছেন। সেই জায়গায় আমাদের যখনই কোনো প্রবলেম হয় সেখানে পৌঁছে যাওয়ার যে ব্যবস্থা একমাত্র বিজেপি সরকারই করতে পারে, এবং আপনারা দেখেছেন আমরা কিন্তু সেটাকে সামলিয়ে উঠেছি। শুধু তাই নয়, আমার মনে আছে আমাদের প্রায় 300 যারা ছাত্রছাত্রী মণিপুরে পড়াশোনা করতো। মণিপুরের অবস্থা আপনারা জানেন কিছুদিন আগে কি ছিল, অ্যাকিউট ক্রাইসিস ছিল। অনেক গার্জিয়ান আমার কাছে এসছে, জনজাতি গোষ্ঠীরও ছেলে মেয়েরা সেখানে পড়তো, অনেকে এগ্রিকালচার পড়তো, মেডিকেলে পড়তো, বিভিন্ন ইনস্টিটিউশনে পড়তো, বলে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান। আমি সাথে সাথে এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম। ওরা ডাবল ইঞ্জিন সরকার বলে কটূক্তি করে আজকে সেই জায়গায় রাত্রে 12টার সময় একটা বড় ফ্লাইট দিয়েছে, এবং পরের দিন সকালবেলায় সমস্ত ছেলে মেয়েদের আগরতলা আমি নিয়ে আসি। নিক খরচায় ত্রিপুরা সরকারের পুরো ব্যবস্থাপনায় আমরা নিয়ে এসেছি। বিপদের সময় কে আছে সেটা বড় বিষয়। আমরা এত কাজ করছি। আজকে এই যে এডিসি এলাকা বা জনজাতি অঞ্চলের যে যে জায়গায়, সেখানে আজকে 2024-25-এ আমরা সেখানে 17,000 কোটি টাকা আমরা দিয়ে 17,000 কোটি টাকার মধ্যে আমরা 30.05% আমরা দিয়েছি। এইবার 25-26-এ 40%-এর উপরে মোট যে আমাদের বাজেট আছে সেটাও দেওয়া হবে। কিন্তু ভুল বোঝানো হচ্ছে, টাকা দেয় না টাকা, তাহলে এই টাকা যায় কোথায়? সব খবর আছে আমার কাছে যে এডিসিতে কি হচ্ছে না না হচ্ছে। খালি এডিসিটা করতে দিন। 28টা আসন, তো 28টা আসন কিনা, 28টা আসন দেখুন না আপনি। আপনারা থাকলে আমাদের সাথে আমি নিশ্চিত যে আগামী দিন 28টাতে আমরা জিতবো, আমি নিশ্চিত। এবং মানুষ অলরেডি টেস্ট করে ফেলেছে, কংগ্রেসকে দেখে নিয়েছে, সিপিএমকে দেখে নিয়েছে, এখন বর্তমান যারা চালাচ্ছেন তাদেরকেও দেখছেন। দেখতে হবে, এখন যদি দেখতে হয় এই খুন সন্ত্রাস থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আমরা কাউকে আক্রমণ করি না, আমরা কাউকে আক্রমণ করতে চাইও না, কিন্তু আমার কাছে খবর থাকে যখনই মুখ্যমন্ত্রী যায় কোথাও, কোথাও আমাদের নেতা নেত্রীরা যায়, নানাভাবে ওনাদেরকে হুমকি ধমকি সংযোগ। কালকেও আমি কুমলুঙে গিয়ে আমাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে টাকার জলার সেই পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল, আপনারা জানেন। সেটাকে আবার আমরা সেই পার্টি অফিস গতকালই সেখানে আবার নতুনভাবে আমরা সেটা ইনগরেশন করেছি। বন্ধুগণ, কত মারবে, কিন্তু আইন শান্তির জন্য অনেক সময় শক্তিও কিন্তু প্রয়োগ করতে হয়, এবং সেই শক্তি আমরা কিভাবে প্রয়োগ করব? আইনের মাধ্যমে আমরা শক্তি প্রয়োগ করব। আমরা আইনের অসৎ ব্যবহার আমরা করব না, আমরা করিও না। আমরা চাই মানুষের মতো মানুষ, মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের যার তাদের যে মৌলিক যে অধিকার সেগুলো আমরা ফিরিয়ে দিতে। বন্ধুগণ, 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি। কার জন্য? শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য। সেখানে স্কুলের বিষয় থাকুক, রাস্তা থাকুক, ঘাট থাকুক, সব জায়গায় উন্নয়নের জন্য এই 1400 কোটি টাকা ট্রাস্টের মাধ্যমে আমরা সেখানে আমরা সেই খরচ করছি। সেখানে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারের মাধ্যমে আমরা ট্রাস্ট ছাড়াও আমরা এলিমেন্ট প্রজেক্টে শুধু এই যে ফরেস্টের জায়গা, সেখানে জনজাতি যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদের উন্নয়নের জন্য আমরা সেখানে 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি। জাইকা প্রজেক্ট, ইন্দো জার্মান কোলাবোরেশনে যতগুলো আছে আমরা এক্সটার্নাল এডেড যতগুলো আমরা লোন নিয়েছি সব করে জনজাতি এলাকার জন্য। আমরা এইগুলো বুঝতে হবে বন্ধুগণ। আজকে এখানে সুরসুরি দিয়েছে, ঘুম থেকে উঠেই খালি বলবে নগর পঞ্চায়েত নিয়ে আবার নতুন নাটক আরম্ভ হয়েছে। বলছে যে আমাদের এডিসি এলাকার আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। আরে আশ্চর্য বিষয়, কি দরকার আপনার বিসি? আরে পুরো বিসি যাই থাকুক সব তো ত্রিপুরার মধ্যেই আছে। এই ভুল কিভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য আসছেন। আরে সব দেখে কোনো অফিসারের কোনো ক্ষমতা আছে কারোর জায়গা নিয়ে যাওয়ার? ওর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। সেখানে অলরেডি এনওসি দিয়েছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, এবং উন্নয়ন সবার চাই। পঞ্চায়েতের যেমন উন্নয়ন চাই, আমরা বিসিরও উন্নয়ন করব, সেখানেও আমরা টাউনশিপ করব, ইত্যাদি আমরা করব।
সেই জায়গার মধ্যে মানুষকে বোকা বানানোর জন্য কি বলছেন যে আমাদের এডিসি কে যে যেভাবে হোক দখল 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 করতে হবে। আগে বলছে কি, আগে কি বলতো যে ঠকাই ঠকাই, এখন বলছে দখল দখল। আরে অদ্ভুত, এক একবার এক একটা কথা বলে, আর এমন ভাবে কথা বলে। কারণ আমি জানি জনজাতি ভাই বোনেরা যারা আছে অত্যন্ত ওরা সরল টাইপের, কাজে ওদেরকে যদি ভুল বোঝানো যায়, সেখানে কি বলছেন, বলছে না স্কেল ম্যাপ নিয়ে আসতে হবে। আবে এই যে এটা একমাত্র এই ধরনের যে কাস্টোডিয়ানকে, এটা একমাত্র ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট, তারা একমাত্র সেটা করতে পারবে। আর সেখানে ডিএম এসডিএম জানে সেইটাকে নিয়ে একটা রাজনীতি করতে হবে। স্ক্রিপ্ট নিয়ে বলা হয়েছে, স্ক্রিপ্টের বিষয়ে আপনারা সবাই জানেছেন, সেটাকে নিয়ে বাংলার সাথে মেশানো একটা সাম্প্রদায়িক সুরসুরির রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের তো একটা ফিলোসফি আছে, আমাদের একাত্মবাদ, যে ফিলোসফি নিয়ে আমরা চলি, যে সবকা সাথ সবকা বিকাশ, একাত্ম মানববাদ নিয়ে সবাই উন্নয়ন। আপনাদের কি আছে? কিচ্ছুই নেই, খালি ওই ডিভাইড অ্যান্ড পলিসি, সেই চিন্তা ভাবনা নিয়ে চলছেন। আর এই সাম্প্রদায়িক সুরসুরি, আর রয়েছে কি গায়ের জোর। এই গায়ের জোর চলবে না। মানুষ এর আগেও বহু পার্টি গায়ের জোর দেখিয়েছে, বহু নাটক আমরা দেখেছি। আস্তে আস্তে কোন জায়গায় যায় আপনারা দেখবেন। আপনারাই করবেন, আমি কিচ্ছু করব না, আমরা কিচ্ছু করতে হবে না, আপনাদেরই করতে হবে বন্ধুগণ, এবং করবেন আপনারা জানি। কারণ এই রাজ্যকে যদি ঠিক রাখতে হয়, এই রাজ্যের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের যে রাজনীতির পরিভাষা সংজ্ঞা পাল্টিয়েছেন, আগে তো স্ক্যাম 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 আমরা দেখতাম, যেসব আমাদের দেশ যারা চালিয়েছেন, রাজ্যে আমরা এই ঘটনা দেখেছি। আজকে আমরা যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাচ্ছি, আমরা চাই এডিসির মধ্যেও ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাতে। বন্ধুগণ, আমি এই বিসি ইলেকশন নিয়েও যদি কথা বলি, সেটাকে নিয়েও একটা অদ্ভুত। বিসির আছে 587টা, হঠাৎ করে কথা নাই বলা নাই 710 ইনক্রিজ করে দিয়েছে 123টা। কি করে করেন আপনি? বারবার আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে ইউ ক্যান নট ডু ইট। কারণ এই বিসি যদি করতে হয়, তার জন্য বিসির যে ওখানে যে ব্যবস্থা আছে, যে কমিটি আছে, তার থেকে পারমিশন মাস্ট। আইন বলছে এটা দিতে হবে। তো বিসি আছে আপনাদের? বিসি তো নেই এখন, আপনি কিভাবে ডিসিশন নিয়ে নেন? এবং যদি বিসি 123টা করতে হয়, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা লাগবে। তার টাকা নিতে গেলে আমাদের স্টেটের ফিনান্সের কনকারেন্স লাগবে। কোনো কনকারেন্স নেই, গায়ের জুড়ে আইন না মেনে 123টা করে দিয়েছে সুপ্রিম কোর্টে। এখন এটার সাবজুডিস, সেই জায়গার মধ্যে তড়িঘড়ি করে এখন আবার 123টা উইথড্র করে নিয়েছে। যখন যা খুশি তাই, কোনো ধ্যান ধারণা নাই একটা সরকার চালাতে গেলে কিভাবে করতে হয়, কিচ্ছু বুঝে না, গায়ের জোরে। আর ওই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ওই এটাই পুঁজি, আর কোনো পুঁজি নেই। কিন্তু আমরা মহারাজাদের যেভাবে আমরা সম্মান দিচ্ছি, এর আগে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল, মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল কমিউনিস্টদের সময়। আমাদের সরকার আসার পর আজকে মহারাজা বীর বিক্রম কিশোরের নামে আমরা কি না করেছি বলুন। উনার জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি, এর আগে তো করেনি। উনার নামে যে সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, আগরতলা এয়ারপোর্ট, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে পূর্ণ বয়াব মূর্তি তৈরি করে সেটাকে আজকে আগরতলা, আজকে এই মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা হয়েছে। আজকে আমাদের বাড়ির সামনে কামানচৌনিতে একটা আইল্যান্ড আপনারা দেখেছেন। আমরা সবসময় বলি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আধুনিক ত্রিপুরা রূপকার। আমি সেখানে এসে আইল্যান্ডটা যে ছিল সেটা কেউ জানতো না, চিনতো না, এটার নাম কি আইল্যান্ড কেউ জানে না। কমিউনিস্টদের সময়ে এই আইল্যান্ডটা ছিল জিন্দাবাদ জিন্দাবাদ করার একটা আখড়া। সমস্ত শ্রমিকদের বসে জিন্দাবাদ জিন্দাবাদ ঘুম থেকে উঠে দেখতাম। আর এই জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে শ্রমিকরা কিন্তু লিনেন তিন হয়ে গেছে, শীর্ণকায়। আর যারা করিয়েছে ওদের কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এখন। আর সেই জায়গায় আমি নিজের চোখে আমি দেখেছি আমরা যে এখানে 0 মাইল ফলক ছিল এবং সেটা মাটির নিচে চলে গেছে। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, আমি বললাম এই 0 মাইল ফলক, অনেকে জানে না, তখন মাইল হতো, কিলোমিটার হতো না, সেটাকে উঠিয়েছি এবং উনার নামে বীর বিক্রম কিশোর
মানিক্য বাহাদুরের মূর্তি সেখানে প্রতিষ্ঠা, ইচ্ছা করলে আমাদের কারোর নামে এখানে করতে পারতাম, করিনি তো আমরা, ওনার নামে আমরা করেছি, ওনাকে সম্মান আমরা দিয়েছি। কিন্তু সম্মান আমরা দেই, তারপরেও পোষায় না, আর কত সম্মান লাগে আমি জানি না। আমাদের এই রাজ পরিবারের আরেকজন, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে যাকে জানে, সুরকার, মিউজিশিয়ান এস.ডি. বর্মন। আমি যখন মুখ্যমন্ত্রী হই, এয়ারপোর্ট থেকে আসার পথে যে গেট আছে, আপনারা নিশ্চয়ই লিচু বাগানে দেখেছেন, তার সামনে এস.ডি. বর্মনের মূর্তি, পূর্ণাঙ্গ বয়ব মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ, একের পর এক। আজকে জ্যাকসন গেট নিয়ে আমরা ছোটবেলায় দেখেছি, জ্যাকসন গেট, সেই জ্যাকসন গেটের সাইনবোর্ডে আপনারা দেখবেন কামানচিমনির সামনে অনেক, যে সুবোধ স্কুলের সামনে জ্যাকসন গেট, জ্যাকসন গেট, সেটাকে কমিউনিস্টরা ভেঙে দিয়েছিল। আজকে সেই জায়গায় সেখানে ভূমি পূজন, আজকে আজ থেকে 4-5 দিন আগে আমি সেটা করেছি। এই জ্যাকসন গেট আমার কাছে আনইম্পর্টেন্ট, কিন্তু এই মহারাজাদের আমলে তাদের যে সম্মান দেওয়া হয়েছিল, মহারাজা বীর বিক্রম কিশোরের যখন রাজ দরবার হয় তখন বেঙ্গল প্রভিন্স ছিল, তো তাকে সম্মান দেওয়ার জন্য তিনি গভর্নর ছিলেন, সেই সময় সেটা বানানো হয়েছিল। আমি এই জ্যাকসন গেটের ব্যাপারে কমিউনিস্টরা এখন কি বলছেন, না সব ঠিকই আছে, জ্যাকসন গেটের তখন তো এই এত গাড়ি হয়ে গেছে, বেশি গাড়ি হয়েছে, রাস্তা বড় করার জন্য এটা ভাঙতে হয়েছে, ভালো ভেঙেছেন, তাহলে একটু বড় করেন না কেন? তাহলে আমরা এত বছর পরে আজকে গিয়ে আমরা সেই জ্যাকসন গেট আমরা বানাচ্ছি। আমি জ্যাকসনের নামে আমার এত উনাকে সম্মান দেওয়ার বিষয় না। মহারাজা বীর বিক্রমের যখন রাজ্যাভিষেক হয় এবং উনাকে যখন প্রথম উনি রাজদরবার, তখন যে ঘটনা, মানুষ ইতিহাস জানতে হবে, ইতিহাসকে ভুললে চলবে না। তার জন্য আমি বলেছি কত মাসের মধ্যে করবে, ওরা বলেছে 7 থেকে 8 মাসের মধ্যে হবে, এবং সেটা হবেই। আজকে সারা ভারত, ত্রিপুরার মধ্যে আপনারা ঘুরুন চারিদিকে, দেখবেন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, এতগুলো স্কুল হচ্ছে, এতগুলো কলেজ হচ্ছে, এখানে মেডিকেলের সিট বেড়েছে 450, আমাদের সময়ে মাত্র 10টা থেকে 12টা ছিল, বিডিএস এর ডেন্টালের একটা সিট ছিল, সেই জায়গায় 63টা আজকে আসন সংখ্যা হয়েছে। কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে এসে, আমি বললাম কি ব্যাপার? বলে আপনার পায়ে আমি একটু নমস্কার করতে চাই। কি ব্যাপার? আপনি তো নিট দিয়ে আপনার ছেলে চান্স পেয়েছে ডেন্টালে। বলে আমি নিট দিয়ে ভালো পড়াশোনায় চান্স পেয়েছে ঠিকই, কিন্তু আমার পক্ষে, আমার গরিব, আমার ছেলে বাইরে পড়িয়ে আমার সবপক্ষে সম্ভব হতো না, এবং আপনি যে ডেন্টাল কলেজটা করেছেন আজকে চান্স পেয়েছে, এর জন্য আপনাকে একটা নমস্কার করতে এলাম। এই যে মানুষের জন্য আমরা যে কাজ করছি, থাকবেটা কি? মৃত্যু অবশ্যম্ভাবী, জন্ম মৃত্যু, এই দুটোর মাঝখানে আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, এটাই তো থাকবে। আজকে মহারাজার ফ্যামিলিরা এত কাজ করেছেন, মানিক্য ডাইনেস্টি, তাদের 500-600 বছরের ইতিহাস, তাদেরকে যদি আমরা স্মরণ না করি, ভালো কি খারাপ। এবং এখনো এই কমিউনিস্টরা যখন কথা বলে মহারাজাদের সম্পর্কে, আজকে আমরা সবাই জানি জনশিক্ষা আন্দোলনের ঘটনা, এখনো বলছেন এই জনশিক্ষা আন্দোলনের মহারাজা যখন তার বিরুদ্ধে আরেকটা এই কমিটি বানিয়েছিল, তাদেরকে জবরদস্তি তাদেরকে ধ্বংস করার যে চক্রান্ত তৎকালীন সময় করেছে। আজকে সেটা এখন পরিবর্তন হয়েছে, গণমুক্তি পরিষদ হয়েছে, এখন কিন্তু মানুষ বুঝে গেছে। আগে কংগ্রেসের সময় কি ছিল, আগরতলা শহর, 2-1টা শহর, সেখানে আমরা থাকতে পারলেই হয়, আর বাকি আমরা নিয়ে নেব গ্রামে গঞ্জে। কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষের লাস্ট মাইল অব দি পার্টি এটা, কাজে এরা এখন ভয় পেয়ে গেছে, যে কারণে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে। ওরা পারলে কালকে কার সাথে হাত মিলিয়ে ফেলবে আপনারা বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। ক্ষমতার থেকে চলে যাওয়ার পর 77-78-এ আমার মনে আছে কিভাবে ওনারা এই কংগ্রেসের হাত ধরে কখনো জনতা, সিএফডি ইত্যাদি করে করে ওরা শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেছে। এগুলো ইতিহাস, মানুষকে বলতে হবে, জানাতে হবে। আজকে আরেকটা ইস্যু ঘুম থেকে ওঠে, বলে ঘুষপেটিয়া বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি আসছে। আমাকে যখন জিজ্ঞেস করলো বিধানসভার মধ্যে, আমি বলেছি যেদিন ডে ওয়ানের সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন হাসিনাজি, উনি যেদিন চলে গেছেন, আমি সমস্ত এজেন্সির সাথে আমি বসেছি যে কাউকে ভিতর ঢুকতে দেওয়া হবে না, এবং কতজন এসছে আমি তার জন্য
আমি নিয়মিত তার জন্য আমি মনিটর করি, এবং কতজন এসছে তাদেরকে পুশব্যাক থেকে আরম্ভ করে আইন অনুযায়ী তাদেরকে ডিপোর্টেশন থেকে সব কিছু কিন্তু আমি বিধানসভায় বলেছি। তারপরও নানাভাবে জনজাতিদের সুরসুরি দেওয়ার জন্য এটাও একটা ইস্যু। এইভাবে একের পর এক ওনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন। রিয়াং জনজাতি গোষ্ঠী আপনারা সবাই জানেন, এত বছর 23 বছর ধরে রিয়াংরা যেভাবে এই আজকে মিজোরাম থেকে এসছে, তাদের তো রা শব্দ ছিল না। আমাদের সরকার আসার পর আজকে কোয়াড্রিপার্টাইট যে মৌ হয়েছে, আজকে তাদের জন্য 500 কোটি টাকা প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল প্যাকেজ, আর সেই 500 কোটি টাকা থেকে আজকে 800 কোটি টাকা হয়েছে। আমরা যদি এদের যে ফিক্সড ডিপোজিট থেকে আরম্ভ করে তাদের বাড়ি ঘর, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আই কার্ড থেকে আরম্ভ করে সব কিছু আমরা দিয়ে থাকি, তাহলে অন্যরা এসে কেন সেখানে থাবা বসাবে? আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, স্টেট গভর্নমেন্ট করেছেন, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি করছেন। আপনাদের অন্তত একবার ভাবা উচিত, এবং শুধু তাদের প্রজন্মের জন্য তাদেরকে যেন সাস্টেনেবল যে ব্যবস্থা ইনকাম করার জন্য, তার জন্য আমরা টুল কিট তাদেরকে বিভিন্নভাবে 15 দিনের 1 মাসের ট্রেনিং দিয়ে তাদের ইউথদেরকে আমরা সেটাও পর্যন্ত করেছি। সেখানে রেশন নিয়ে সমস্যা ছিল, সেটা আজকে এনএলএফটি, এটিটিএফ এবং অন্যান্য যে টেররিস্ট গ্রুপ ছিল, তারা আজকে যেহেতু সারেন্ডার করেছে, 250 কোটি টাকার প্যাকেজ দিয়েছে, সেটা কে করেছে? ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, মোদিজি করেছেন। তাহলে আপনারা অন্যদের কথায়, যারা কিচ্ছু করেনি আপনাদের জন্য, আপনারা কি তাদের কথা শুনবেন নাকি ওদের কথা শুনবেন? বিভ্রান্ত করে নানাভাবে চেষ্টা করছে। আমরা তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছি একের পর এক। আজকে ককবরকের বিষয়ে আমরা ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু যে ভাষার প্রতি আমাদের অত্যন্ত আমরা শ্রদ্ধাশীল, এবং ককবরককে বিশেষ করে উন্নয়নের জন্য আমাদের একটা ডিপার্টমেন্টের আলাদাভাবে চেষ্টা করছে, কিন্তু ককবরককে মিশিয়ে দিচ্ছে স্ক্রিপ্টের সাথে। আমরা বলছি যে রোমান স্ক্রিপ্ট পরীক্ষা বলে স্টুডেন্টরা পরীক্ষা কি করে দেবে? আমরা বললাম স্ক্রিপ্টে স্ট্যাটাস কি, ওরা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় দিতে পারে, এবং যারা বাংলা স্ক্রিপ্টে দিতে চায় কিন্তু ইচ্ছে করে বাংলা ল্যাঙ্গুয়েজ ইত্যাদি করে বলছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। আমরা বলছি না যে আপনার দেবনাগরী নিন, আপনার নেক্সট জেনারেশন আপনার ভুলে যাবে। ইংরেজি পড়ার কোনো সমস্যা নেই, ইংরেজি তো আমরাও পড়ি, সবাই ইংরেজি পড়ুক, কিন্তু স্ক্রিপ্ট একটা আলাদা। এখন ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট নিয়ে থাকে, এটা তাদের বিষয়। আমরা বলি আমাদের পরম্পরা, আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে, তাহলে কেন আমরা রোমান স্ক্রিপ্ট নেব? আর রোমান স্ক্রিপ্ট যদি নেই, 8 শিডিউলে সেটা ক্লিয়ার কাট লেখা আছে যে 8 শিডিউলের মধ্যে ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না, তাহলে আপনারা কেন বলছেন? যখন এই কথাগুলো বলে ঠিক আছে আমাদের 8 শিডিউলের দরকার নেই, 7 শিডিউল করুন। ওয়াই? নেক্সট জেনারেশনকে আপনারা কি উত্তর দেবেন? চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট তৈরি করতে পারে, তারা আপনারা কেন পারবেন না? আপনাদের মধ্যে বিদ্বান ব্যক্তির অভাব নেই। এর মধ্যে আমরা যারা পদ্মশ্রী দিয়েছি উনিও বিদ্বান, এরকম অনেকে আছে, আমার কাছেও আছে এরকম। তো তাদেরকে দিয়ে আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আজকে আমি বলছি, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেবে, যদি বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য বোর্ডেও কোশ্চেন লিখে দেবে ইংলিশে, বা যারা ইনভিজিলেটর থাকবে তাদের ভালো করে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আপত্তি নেই। দেবনাগরী না হলে নিজেরা তৈরি করুন, সময় নিন। কিন্তু ওই একটা ইস্যু লাগে, ঘুম থেকে উঠে বসে ইস্যুর পেছনে করছে। আজকে এই জনজাতিদের উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে আপনারা শুনে খুশি হবেন, 3টি জনজাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য আমাদের এই সরকার 3টি জাতীয় পুরস্কার পেয়েছে বন্ধুগণ। আজকে PM জনমন, দর্তি আবা জনভাগীদারি অভিযানে দুটি প্রাইজ আমরা ত্রিপুরা সরকার পেয়েছে। 17 অক্টোবর 2025 আদি কর্মযোগী অভিযান মাননীয় রাষ্ট্রপতির হাত ধরে আমরা ত্রিপুরা সরকারের যিনি ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন উনাকে প্রাইজ দিয়েছেন। PM জনমন সেটা যাতে বাস্তবায়ন হয়, সেটা যেন গ্রাউন্ডিং হয়, এবং এর জন্য এত ভালোভাবে আমরা কাজ করেছি, আমাদের উত্তর জেলাকে বেস্ট পারফর্মিং জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বন্ধুগণ। আজকে ছাত্রাবাসের কথা যদি বলি, প্রত্যেকটি ছাত্রাবাসে জনজাতির যে ছাত্রাবাসগুলো আছে, প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হচ্ছে, সেখানে 65 টাকা থেকে 80 টাকা পর্যন্ত করা হয়েছে।
আমরা যারা ক্লাস 6-তে পড়ে বা 6 থেকে 8, 6, 7, 8 তাদেরকে আগে দেওয়া হতো 400 টাকা, আমরা সেদিন 100 টাকা 1000 টাকা সেখানে করা হয়েছে সেখানে বন্ধুগণ। এভাবে হোস্টেলগুলোর মধ্যে ওয়ার্ডেন নেই। আমাদের মাননীয় যিনি জনজাতি ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি আমাকে বললেন সেখানে আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল যিনি সুপারিনটেন্ডেন্ট সেখানে আমরা নিয়োগ করেছি বন্ধুগণ। একের পর এক আমরা চেষ্টা করছি, জনজাতিদের নিয়েই আমাদের থাকতে হবে। আর জনজাতিদের যদি উন্নয়ন না হয় আমাদের ত্রিপুরা রাজ্য উন্নয়ন হবে না, এটা নিশ্চিন্ত থাকুন। 31% 2011 সেন্সাসে 31% জনজাতি গোষ্ঠী এবং 69% অন্যান্য গোষ্ঠী আছে। এবং এই যে সবকা সাথ আমরা থানসা করে অনেককে বোকা বানানোর চেষ্টা করছি। আমি বলছি থানসা কারা? আজকে ত্রিপুরাতে জাতীয় আছে, জনজাতি আছে, আজকে এখানে মণিপুরীও আছে, সংখ্যালঘু আছে। সবাই যদি আমরা উন্নয়ন হয় সবাইকে নিয়ে, সেটাই হচ্ছে থানসা। প্রকৃত থানসা হবে সবাইকে নিয়ে চলা। বাকি আমরা যে দাবি দেওয়া আছে, আমি আপনাদের মারফতে কেন আমি দাবি দেওয়া পালন করব? আমরা যদি দাবি দেওয়া আমাদের যদি দিতে হয় তো আমরাই দেব, এবং সেটা দেব কখন? এবারের ইলেকশনের পরে যা আছে জনজাতিদের যত দাবি সব ভারতীয় জনতা পার্টি করবে, এই কথাগুলো আমি বললাম বন্ধুগণ। আমাদের কারোর মাঝখানে মিডল ম্যানের দরকার নেই। এবার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর 26 জন নাগরিককে মেরেছে, সেই 26 জন 26 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীজি 100 কিলোমিটার ভিতরে ঢুকে 9টার মতো যে টেররিস্ট যে ঘাঁটি সেটাকে ধ্বংস করেছেন। সেখানে তখন কি বলেছেন আমাদের বিদেশ মন্ত্রী? অনেক লোক এসে কথা বলার জন্য, আপনারা যে ঝগড়া করছেন মিটিয়ে দিন, বলে উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। ঠিক সেইভাবে আমি বলবো যে আমরা আমাদের মাঝখানে মিডল ম্যানের প্রয়োজন নেই। জনজাতিদের উন্নয়নের যদি প্রয়োজনে অনেক চেষ্টা করেছি ভালোভাবে একসাথে চলার, কিন্তু আপনারা থাকতেই চান না। আপনারা আপনাদের ভেস্টেড ইন্টারেস্টে আপনারা কথা বলেন, আপনারা কথায় কথায় মারপিটে চলে আসেন। এইভাবে রাজনীতি করে চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী এবার এই যে আপনার অপারেশন সিন্দুর করার পর, অপারেশনের পরে কি বলছেন? নিউ ইন্ডিয়া। আর আমরা বলছি এবার নিউ ত্রিপুরা, এবং আগামী দিন নিউ ত্রিপুরা আমরা করব এবং করব। এই কথাগুলো বলে আমি এখানে যারা জনজাতি গোষ্ঠীর এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আগামী দিন আবার সুন্দর একটা সকাল আসবে সে আশা রেখে আবার আপনাদের আশ্বাস দিচ্ছি যে ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আপনারা দেখবেন, এবং এই ডিসি এলাকার জনজাতি এলাকায় আপনাদের ডেভেলপমেন্ট এই কথাগুলো বলে হার্দিক অভিনন্দন জানিয়ে বালাই বালাই হাম্বাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।